হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। সকলের কাছে একটা বিরাট সুযোগ, অনেক বছর অপেক্ষা করার পর ফাইনালি স্কুল শিক্ষকের নিয়োগের পরীক্ষা হতে চলেছে। এটা একটা বড় সুযোগ। আর অনেকেই যারা দেখো দীর্ঘদিন ধরে স্কুল মাস্টার নিয়োগ হচ্ছিল না, অনেক বছর পরীক্ষা হয়নি, তার জন্য অনেকেই বিভিন্ন পরীক্ষা দিচ্ছিলে। তাহলে অনেকের কাছে সাবজেক্টটা অনেকটা চর্চার বাইরে, আবার অনেকে দীর্ঘদিন ধরে পড়ে যাচ্ছ। যাই হোক, তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে পরীক্ষার জন্য ইতিহাসে যে তোমরা যারা পরীক্ষা দিবে 9, 10, 11, 12 কী কী বই তোমরা পড়বে। হাতে খুবই সময় কম, কারণ পরীক্ষা হতে চলেছে আগস্ট সেপ্টেম্বর নাগাদ। তাহলে দেখো, আজকে তো মে মাসের 30 তারিখ, 31 তারিখ। এবার সামনে জুন মাস, মানে তোমাদের জুন জুলাই আগস্ট, মানে হাতে তোমরা 3 মাস পাচ্ছ। দেখো তারপরে তোমাদের পরীক্ষা হতে হতে যদি সেপ্টেম্বর অক্টোবর হয়, তাহলে আরও হাতে 1-2 মাস। তাহলে আমাদের হাতে ধরতে হবে এখনো 3 মাস আছে। তাহলে এই 3 মাসের মধ্যে তোমাদের পুরো ইতিহাসের সিলেবাসটা তোমাদের আয়ত্ত করতে হবে। তাহলে দেখো, তোমরা যারা ভিডিওটা দেখছো, আমি তোমরা সকলেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। সিলেবাস কি 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 তোমরা বই পড়বে, কেমন প্রস্তুতি হওয়া উচিত, প্রিপারেশন স্ট্র্যাটেজি কি, সমস্ত কিছু আমি ভিডিওতে আলোচনা করব। তাহলে দেখো, তোমরা সকলেই জানো যে সিলেবাস, এবার সিলেবাসে আসি। দেখো তাহলে সিলেবাস 10টা ইউনিট, আমরা সকলেই জানি। 10টা ইউনিটের মধ্যে প্রাচীন ভারত প্রথম ইউনিট, তারপর হলো মধ্যযুগের ভারত দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে 3টা ইউনিট। তারপরে আধুনিক যুগের ভারত, সেটা 3টা ইউনিট, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তাহলে দেখো, প্রাচীন ভারত একটা, মধ্যযুগের ভারত 3টে, আধুনিক যুগের ভারত 3টে, তাহলে 7টা হচ্ছে। আর 3টা ইউনিট ইউরোপ। তাহলে দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো তো, এখানে 10টা ইউনিট, আগে পরীক্ষা তো 90 নম্বরের, যেটা মাদ্রাসা হয়েছিল, আর এবার বলা হচ্ছে 60। তাহলে আমরা ধরে নিই 60 যদি হয়, তাহলে 10টা ইউনিট হলে 6টা করে প্রশ্ন থাকবে, তাহলে রেশিও। আর যদি তোমাদের 100 হতো, তাহলে 10টা করে। কিন্তু দেখো, একটা জিনিস তোমরা মাথার মধ্যে ভালো করে বুঝে নাও, যে এখানে যদি প্রতিটা ইউনিট আমরা 10 করে দেখি, তাহলে দেখো প্রাচীন ভারত, তাহলে কটা ইউনিট হচ্ছে? একটা ইউনিট। তাহলে এখানে কি 10টা প্রশ্ন আসবে? না, 10টা প্রশ্ন আসবে না। দেখো প্রায় কিন্তু রেশিও মেনটেন করে, কিন্তু একটা জিনিস, প্রাচীন ভারত, দেখো এখান থেকে প্রাচীন ভারত থেকে তোমরা 20-22টার মতো প্রশ্ন পাবে, একটু বেশিই পাবে। তাহলে দেখো এখানে তো রেশিও হচ্ছে একটা ইউনিট, তাহলে প্রাচীন ভারত কম আসবে, কিন্তু কম আসে না। এখানে ইউরোপ যে 3টে ইউনিট আছে, কিন্তু ইউরোপ তোমরা যেটা রেশিও হিসেবে যদি দেখি 100 নম্বরে, তাহলে 30টা প্রশ্ন হওয়া উচিত। তাহলে কিন্তু ইউরোপ ওখানে 30টা দেয় না, ইউরোপ কটা দেয়? 18টা, 16টা, 15টা, এরকম প্রশ্ন থাকে। তাহলে দেখো বুঝতেই পারছো সেরকম। তাহলে এবার তোমরা কি কি বই পড়বে, হাতে খুবই সময় কম, তাহলে এবার কি কি বই পড়া উচিত। তাহলে প্রথমে তোমাদের বলি, অনেক তোমরা অনেক ভিডিও দেখছো যে অনেক ভালো ভালো বই। দেখো পরীক্ষাটা হচ্ছে 2016, তাহলে সেই সময়কার একটা সিলেবাস, সেই সময়কার যেরকম পরীক্ষা হতো সেই ধাঁচটা ফলো করবে। তাহলে দেখো অযথা অনেকে দেখছি, অনেক ভিডিও দেখা যাচ্ছে দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়, সতীশ চন্দ্র, সমর কুমার মল্লিক, অনেক মোটা মোটা বই। তোমরা কিন্তু ওইসব বই পড়ে কিন্তু পরীক্ষা শেষ করতে পারবে না। কেউ আবার দেখা যাচ্ছে মডার্নের জন্য স্পেকট্রাম পড়, এই স্পেকট্রাম পড়তে গেলে তো হাতে 2 মাসই চলে যাবে। তাহলে কি করে তোমরা সব পুরো সিলেবাসটা তোমার মাথায় থাকবে? সেটা তো অবশ্য সম্ভব না, সেটা তো কোনো মতে সম্ভব না। তাহলে দেখো, আমি তোমাদের পুরো একটা বইয়ের লিস্ট দিচ্ছি, তোমরা এই বইগুলো ফলো করতে পারো। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত তোমরা পরীক্ষায় পারবে। তাহলে দেখো, তোমরা এই বইটা, জীবন মুখোপাধ্যায় বইটা, জীবন মুখোপাধ্যায় বইটাকে তোমরা পুরো বেস বানাবে। এই জীবন মুখোপাধ্যায় টেক্সটটা তোমরা খুঁটি খুঁটি পড়তে হবে। তাহলে দেখো, জীবন মুখোপাধ্যায় তোমরা কোন বইটা পড়বে? দেখো গ্র্যাজুয়েশন তোমরা পাস কোর্সে পড়েছো, সেই সময়কার আমরা 4টা ইউনিটে যেমন পাওয়া যায়, এই যে প্রাচীন ভারত, এই প্রাচীন ভারত তোমরা পাবে ইউনিট 1। দেখো এখানে 1 লেখা থাকবে, তাহলে পার্ট 1। তাহলে এই প্রাচীন ভারতে দেখো এই পার্ট 1, তোমরা এই পার্ট 1-এর প্রথম থেকে দেখো ইতিহাসের উপাদান থেকে তোমরা পেয়ে যাবে শেষ পর্যন্ত। এখানে সুলতানি যুগের কিছুটা আছে, বিজয়নগর সামনে বাহুমনি সাম্রাজ্য। তাহলে তোমরা এই যে পার্ট 1 জীবন মুখোপাধ্যায়, পার্ট 1-এ তোমরা প্রাচীন ভারত প্রায় পেয়ে যাচ্ছ। তাহলে এখানে তোমরা ডিটেলস বিস্তারিত একটু পড়বে, কারণ টেক্সটটা তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হবে, আশা করি অনেকটা হয়ে যাবে। তাহলে দেখো পার্ট 1-এ আছে প্রাচীন ভারত, এই প্রাচীন ভারত এখানে ম্যাক্সিমাম পাবে, তার সাথে এখানে সুলতানি শুরু হয়ে যাচ্ছে। এবার আসি দেখো 2 নম্বর পার্ট, 2 নম্বর পার্ট। তাহলে এই 2 নম্বর এরকম 2 দেখা থাকবে, ভারতের ইতিহাস জীবন মুখোপাধ্যায়, এরকম 2 নম্বর পাবে। তাহলে দেখো ওখানে যেখানে শেষ হচ্ছে, তারপর থেকে তোমরা এখানে পাবে। তাহলে দেখো ওখানে যেমন শেষ হচ্ছে তোমাদের দিল্লি সুলতানি, আর এখান থেকে শুরু হচ্ছে মুঘল, তাহলে যেটা 1 নম্বরে ছিল। তাহলে এখানে দেখো মুঘল থেকে শুরু হয়, মানে তোমরা মিডিয়েভেল অনেকটা পেলে, আগেরটা মিডিয়েভেল আছে 1 নম্বরে, প্রাচীন প্লাস মিডিয়েভেল। তাহলে এই 2 নম্বরে কি হচ্ছে? জীবন মুখোপাধ্যায়, এখানে তোমরা মিডিয়েভেল পাচ্ছ, তার সাথে দেখো মডার্ন স্টার্ট হয়ে যাচ্ছে। তাহলে এখানে মডার্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি উত্থান, উপনিবেশিক অর্থনীতি, এরকম করে মডার্নের তোমাদের আছে এখানে কতটা, যেটা হলো কংগ্রেসের সূচনা পর্ব পর্যন্ত।
তাহলে কংগ্রেসের সূচনা পর্ব পর্যন্ত তোমরা এখানে কিছুটা পাবে, মডার্নও শুরু হয়ে যাচ্ছে। তাহলে 2 নম্বর ইউনিট, তাহলে 1, 2 এই দুটো বই ভালো করে পড়বে জীবন মুখোপাধ্যায়। এরপরে দেখো 3 নম্বর যাদের কাছে আছে, যেটা আছে আধুনিক ভারত ও বিশ্ব, একটু বিশ্বর কিছু পার্ট আছে, তাহলে এর পরবর্তী 3 নম্বর পার্টে আছে। তাহলে দেখো অনেকে কিন্তু 3 নম্বর পার্ট তোমাদের কাছে নেই, কিন্তু অনেকের কাছে তোমাদের কাছে আছে এই আধুনিক ভারতের এই জীবন মুখোপাধ্যায় এই বইটা। দেখো আধুনিক ভারত, পুরো আধুনিক ভারত উপর বেস করে জীবন মুখোপাধ্যায় এই বইটা। তাহলে যদি ওটা থাকে তাহলে তোমরা ওখান থেকে পরপর সিরিয়াল অনুযায়ী পড়লে, নাহলে তোমরা এই বইটা যদি থাকে তাহলে এখান থেকে পড়তে পারো। তাহলে ওখানে যেখানে শেষ হচ্ছে তারপরতে দেখো এখানে এটা তো আধুনিক ভারত, মানে প্রথম থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি উত্থান থেকে পুরোপুরি শেষ পর্যন্ত পেয়ে যাচ্ছ, তাহলে আধুনিক ভারত কভার হয়ে যাচ্ছে। তাহলে তবে জীবন মুখোপাধ্যায় কিন্তু আধুনিক ভারত প্রচুর বিস্তারিত আছে। যাই হোক, তাহলে তোমরা 3টে বইয়ের মধ্যে তোমরা কমসে কম তাহলে 3টে বইয়ের মধ্যে তোমরা ভারতীয় ইতিহাসটা তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে ভারতীয় ইতিহাসটা তোমরা আয়ত্ত করে নিলে। দেখো তারপরে আরেকটা জিনিস, তাহলে ইউরোপ, আমরা জানি যে ইউরোপ আরেকটা পার্ট আছে ইউরোপ, আধুনিক ইউরোপ। তাহলে আমরা কি পড়বো? দেখো ইউরোপের জন্য ইউরোপের পার্ট থেকে কিন্তু খুব একটা কঠিন প্রশ্ন আসে না, সোজা সোজা প্রশ্ন আছে, বেসিক প্রশ্ন আছে, কিন্তু আমরা প্রশ্নগুলো ছেড়ে দিয়ে আসি। তোমরা যারা মাদ্রাসা পরীক্ষা দিয়েছো তোমরা ভালো করেই জানো যে কোশ্চেনগুলো ইউরোপের খুবই ভালো মানের ছিল, কিন্তু একটু বুদ্ধি করে অ্যান্সার দিতে হতো, কনসেপ্টও পড়ে অ্যান্সার দিতে হতো। তাহলে ইউরোপটাও কিন্তু অত সহজ আসবে এটা কিন্তু তোমরা আশা করো না। যাই হোক, তাহলে ইউরোপের জন্য তোমরা কি করবে? দেখো আধুনিক ইউরোপ জীবন মুখোপাধ্যায় এই বইটাকে কিন্তু তোমরা বেস বানিয়ে নাও। এই আধুনিক ইউরোপ জীবন মুখোপাধ্যায় প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে ফরাসি বিপ্লব, নেপোলিয়ান, তারপরে যা যা আছে পুরোপুরি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত তোমরা কিন্তু পুরোপুরি এই বইটা কিন্তু ভালো করে খুঁটে খুঁটে পড়ো। এই বইটা পড়লে কিন্তু তোমাদের ইউরোপ থেকে কিন্তু 99% তোমাদের কমপ্লিট। এবার দেখো ইউরোপ, তোমরা যদি তাও যদি তোমাদের অসুবিধা হয় ইউরোপের ক্ষেত্রে যে জীবন মুখোপাধ্যায় ছাড়া আমরা আর কি বই পড়বো, তাহলে আর কি বই পড়বো? দেখো এই বইটা পড়লে কিন্তু তোমাদের 99% হয়ে যাচ্ছে। কিন্তু দেখো ইউরোপ তো অনেকের যেটা ইউরোপ কি হচ্ছে যে কনসেপ্টগুলো মনে থাকছে না, ঘটনাগুলো মনে থাকছে না, সাল তারিখ সমস্ত ভুলে যাচ্ছে, কারণ ইউরোপ দেখো বিভিন্ন পরীক্ষায় ইউরোপের প্রশ্ন আসে না, তাই অনেক কম পড়া থাকে, বিভিন্ন পরীক্ষা আমরা প্রশ্ন রেশিও দেখতে পাইনি ইউরোপের। যাই হোক, তাহলে দেখো ইউরোপ বোঝার জন্য এই জীবন মুখোপাধ্যায় বই ছাড়া গোপাল কৃষ্ণ পাহাড়ি আরেকটা বই আছে, তোমরা যেই চ্যাপ্টারটা ধরে এখানে ফরাসি বিপ্লব পড়লে তাহলে ওই চ্যাপ্টারটা বোঝার জন্য ওটা তোমরা পড়তে পারলে। প্রভাতাংশু মাইতি আছে বা জিকে পাহাড়ি আছে, তোমরা যে কোনো একটা পড়তে পারো, আমার কাছে জিকে পাহাড়ি বইটা ভালো লাগে। তোমরা এখানে দেখো নেপোলিয়ান পড়লে, এবার কিছু ফ্যাক্ট ওখানে এক্সট্রা পেলে, তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হলো, যে অধ্যায়গুলো তোমরা ভালো করে বুঝতে পারছো না তাহলে সেগুলো পড়তে পারবে। কিন্তু আমি বলবো ইউরোপের ক্ষেত্রে এই বইটা কিন্তু ভালো করে পড়ো। এবার যেই যে জায়গাগুলো বুঝতে পারছো না সেই জায়গাগুলো প্রভাতাংশু মাইতি বা জিকে পাহাড়ি তোমরা দেখতে পারো, সেটা অসুবিধা নেই। তাহলে তোমরা টেক্সট বই বুঝতে পারলে, টেক্সট বইয়ের মধ্যে তোমরা কি কি বুঝে গেলে আশা করি। এবার তোমরা কি কি রেফারেন্স বই পড়বে, তাহলে দেখো কি কি রেফারেন্স বই তোমরা পড়বে। রেফারেন্স বইয়ের মধ্যে দেখো এই বইটা রাজু শেঠের, খুবই ভালো বই, খুবই মোটা বই রাজু শেঠের, এটা অনেক পুরনো এডিশন। তারপরে দেখো আমার কাছে নতুন এডিশনের আছে, কিন্তু বইটা এই যে নতুন এডিশনেরও আছে, তোমরা পেয়ে যাবে। এই যে মোটা বইটা নতুন এডিশন, একটু ছিঁড়ে গেছে, বাইন্ডিং এত মোটা বই। তাহলে এই রাজু শেঠের বইটা আমি এটাই দেখাচ্ছি পুরনো এডিশন থেকে, খুব মোটা বই, খুব মোটা বই। এই বইটা তোমরা ওয়ান লাইনার হিসেবে ডিটেলস ফ্যাক্ট পেয়ে যাবে, এই বইটা তোমরা দেখতে পারো রাজু শেঠের। তাহলে দেখো রাজু শেঠের বইটা একটা বিশেষত তোমাদের বলে রাখি, এখানে প্রাচীন ভারত আর মধ্যযুগের ভারত খুব একটা ডিটেলস পাবে না, কিন্তু আধুনিক ভারত, এই আধুনিক ভারতটা খুব ডিটেলস, খুব মোটা আছে। মানে হাফ বই যদি তোমরা পাও প্রাচীন ভারত আর মধ্যযুগের ভারত মিলে আছে, আর হাফ আছে এখানে আধুনিক যুগের ভারত। দেখো তাহলে তোমাদের একটা জিনিস বলে রাখি, দেখো আধুনিক যুগের ভারত কিন্তু আমাদের কাছে জীবন মুখোপাধ্যায় আর রাজু শেঠ পড়লে কিন্তু আমাদের কিন্তু কমপ্লিট। তাহলে তোমরা কিন্তু রাজু শেঠ আর জীবন মুখোপাধ্যায় বইটা কিন্তু আধুনিক ভারতের জন্য তোমরা খুঁটে খুঁটে কিন্তু পড়ো, তাহলে তোমাদের হয়ে যাচ্ছে আধুনিক ভারতটা রাজু শেঠ আর জীবন মুখোপাধ্যায়। এবার তোমাদের প্রাচীন ভারত, দেখো তাহলে প্রাচীন ভারত আমি তোমাদের বললাম যে জীবন মুখোপাধ্যায়, তাছাড়া তোমরা কি বই পড়বে? তাহলে দেখো তোমাদের 99% কিন্তু জীবন মুখোপাধ্যায়তে হয়ে যাবে। এবার দেখো দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়, তারপরে উপেন্দ্র সিং, এইসব বই পড়ে তোমরা অযথা সময় নষ্ট করতে চেও না। প্রাচীন ভারতের জন্য হাতে খুব সময় কম, কারণ তোমাদের পুরো সিলেবাসটা কিন্তু রিভাইজ করতে হবে। তারপর তোমাদের আমি দেখাবো প্রাচীন ভারতের জন্য তোমরা যদি একটু ডিটেলস ফ্যাক্ট পাও, ডিটেলস ফ্যাক্ট যদি পড়তে চাও যেগুলি তোমাদের একটু, তাহলে এই প্রাচীন ভারত যেটা সৌরভ কুমার চৌবের লেখক, যার অনুবাদক হলো শুভেন্দু মণ্ডলের, এই বইটা একটু ডিটেলস একটু ফ্যাক্ট বেসিসে পাবে। তাহলে এই বইটা কিন্তু তোমরা প্রাচীন ভারতের জন্য কিন্তু একটু ডিটেলসের জন্য পড়তে পারো, কম সময় কিন্তু পড়তে পারবে। এই বইটা বিশেষত্ব খুবই ডিটেলস আছে বইটার মধ্যে, বইটা বেশি মোটাও না, তোমরা পড়তে পারো প্রাচীন ভারত যদি এক্সট্রা ফ্যাক্ট পড়ার কম সময়ের জন্য যদি চাও।
দেখো এই বইটা আরেকটা বিশেষত্ব, তোমরা এখানে অধ্যায় ভিত্তিক এমসিকিউ পাচ্ছ কিন্তু। তাহলে এখানে অধ্যায় ভিত্তিক এমসিকিউ তোমরা প্র্যাকটিস করতে পারছো, প্রাচীন ভারতের ডিটেলস ফ্যাক্ট পাচ্ছ। তাহলে জীবন মুখোপাধ্যায় ছাড়া যদি আরেকটা বই পড়তে যাও তাহলে এই সৌরভ কুমার চৌবে বইটা পড়ো। আর অবশ্যই দেখো রাজু শেঠ, সৌরভ কুমার চৌবে আমার ইউটিউবের ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা অবশ্যই দেখতে পারো বইগুলো। তোমরা যদি আগের ভিডিওগুলো যাও ওখানে অনেক বইগুলো তোমরা পাবে যেগুলো আমি রিভিউ দিয়েছিলাম। তাহলে প্রাচীন ভারতের জন্য এই বইটা দেখবে। এবার মধ্যযুগের ভারত, আমি তো আধুনিক ভারত বললাম তোমাদেরকে, যেখানে তোমরা জীবন মুখোপাধ্যায়, রাজু শেঠ পড়লে তোমাদের কিন্তু 100% হয়ে যাচ্ছে, কোনো চিন্তার কারণ নেই। তাহলে প্রাচীন ভারত তোমরা জীবন মুখোপাধ্যায় পড়লে, তার সাথে তোমরা সৌরভ কুমার চৌবে পড়লে, আর তার সাথে তোমরা রাজু শেঠ তোমাদের যেটা বললাম মন্ডল প্রকাশনী সেটা দেখলে। কিন্তু প্রাচীন আর মধ্যযুগের ভারত অতটা তোমরা ডিটেলস পাবে না, কিন্তু অনেকটা ডিটেলস পাবে, কোনো তোমাদের সমস্যা হবে না। এবার মধ্যযুগের ভারত দেখো, তাহলে জীবন মুখোপাধ্যায় ছাড়া তোমরা পড়ার জন্য এই মধ্যকালীন ভারত সৌরভ কুমার চৌবে, দেখো সৌরভ কুমার চৌবেরও মধ্যকালীন ভারত আছে, অনুবাদক শুভেন্দু মণ্ডল, এটাও তোমরা অধ্যায় ভিত্তিক তোমরা এখানে এমসিকিউ পাবে প্লাস ডিটেলস। দেখো এই বইটা তোমরা পড়তে পারো। তাহলে মধ্যযুগের উপর যদি এক্সট্রা আসে যে কনসেপ্টমূলক প্রশ্ন, একটু ডিটেলস প্রশ্ন, তাহলে এই বইটা থেকে তোমরা পেয়ে যাচ্ছ, চিন্তা কারণ নেই। তাহলে মধ্যযুগের ভারত সৌরভ কুমার চৌবে তোমরা এই বইটা কিন্তু ফলো করবে। এবার দেখো তোমাদের যেটা দেখালাম রেফারেন্স বই, তোমরা তো রেফারেন্স বইটা পড়বে কোনটা, মন্ডল প্রকাশনী। এই মন্ডল প্রকাশনীকে তোমরা বাইবেলের মতো বানিয়ে নাও, তোমাদের একেবারেই খুঁটে খুঁটে বইটা পড়বে। তবে এছাড়া আরেকটা আছে শ্যামল কুমার মিত্রের, যেটা প্রাগ ঐতিহাসিক থেকে 1962 সাল পর্যন্ত। তাহলে আরেকটা রেফারেন্স বই শ্যামল কুমার মিত্রের, ওই বইটা তোমরা দেখতে পারো, খুবই ভালো, ওই বইটা দেখতে পারো। তাহলে দেখো এবার এমসিকিউ, এবার তোমরা কোশ্চেন প্র্যাকটিস করবে কোথায় থেকে। এবার আসি কোশ্চেন প্র্যাকটিস করবে কোথায় থেকে। দেখো বাজার চলতি প্রচুর এমসিকিউ বই আছে কিন্তু ভুলে ভরা, ওইসব বই তোমরা প্র্যাকটিস করে অযথা সময় নষ্ট করতে যেও না, কেন লাভ হবে না। প্রচুর ভুলে ভরা আছে, প্রচুর বই আমার কাছেও আছে, প্রচুর বই, কিন্তু দেখেছি প্রচুর ভুলে ভরা। যাই হোক, তাহলে এবার এমসিকিউ কি কি জন্য কি কি বই প্র্যাকটিস করবে। তবে এমসিকিউর জন্য তোমাদের এনসাইক্লোপিডিয়া, যেটা তপতি পাবলিকেশন, খুবই 7000, এই বইটা খুবই ভালো। এই বইটা তোমরা অ্যানালাইসিস পাবে, বিভিন্ন এক্সামে কি কি প্রশ্ন আসছে সেগুলো তোমরা দেখতে পাবে। তারপরে লাস্টে শেষে অধ্যায় ভিত্তিক মক টেস্টও আছে শেষে, তারপরে কনসেপ্টমূলক। তাহলে এই বইটা পুরোপুরি এমসিকিউ, এই বইটা ভিডিও রিভিউ তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। তাহলে এই তপতি পাবলিকেশন খুব ভালো বই, এনসাইক্লোপিডিয়া ইতিহাসে প্র্যাকটিস করার জন্য এই বইটা তোমরা নিতে পারো, অসুবিধা নেই। তাহলে এই বইটা এমসিকিউ প্র্যাকটিস করলে আর কি প্র্যাকটিস করবে, আরেকটা আছে দেখো তোমাদের যেটা মন্ডল প্রকাশনীর, যেটা তোমরা 3000 বা 3500 আমার এখানেই আছে, যাই হোক যেটা মন্ডল প্রকাশনী তোমরা পাবে, ওই বইটাও তোমরা এমসিকিউর জন্য প্র্যাকটিস করতে পারো, অসুবিধার কিছু কারণ নেই। আরেকটা বই এমসিকিউর জন্য দেখো, যা এই বইটা, যেটা ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম, যেটা জীবন মুখোপাধ্যায় স্যারের বই। এই বইটা তোমরা যেটা কম্পিটিটিভের জন্য বানানো, এই বইটাও খুব একটা বিশেষত। দেখো তোমরা তো জীবন মুখোপাধ্যায় ডিটেলস পড়ছো, কিন্তু এই বইটার মধ্যে না অধ্যায় ভিত্তিক প্রচুর এমসিকিউ আছে। যেমন ধরো একটা চ্যাপ্টার শেষ হচ্ছে প্রতিবাদী, দেখো এখানে একটা চ্যাপ্টার তোমরা শেষ হচ্ছে সম্ভাব্য প্রশ্ন উত্তর বলে, তোমরা অনেকগুলো প্রশ্ন পাবে, 100টা প্রতিটা চ্যাপ্টারে, আবার বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন, ওরকম করে তোমরা প্রায় কোনো চ্যাপ্টারে 50, কোনো চ্যাপ্টারে 100টা। তাহলে দেখো এরকম করে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু এই বইটা তোমরা প্র্যাকটিস করতে পারছো অধ্যায় ভিত্তিক। এখানে তোমাদের ডিটেলস পড়াতে কোনো দরকার নেই, কারণ তোমরা তো জীবন মুখোপাধ্যায় পড়ছো। তাহলে ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম, যেটা ছায়ার কম্পিটিটিভ এক্সামে বেরোনো হয়, তাহলে তোমরা অধ্যায় ভিত্তিক কিন্তু এমসিকিউ প্রশ্ন তোমরা এখান থেকে পড়তে পারো। দেখো আরেকটা জিনিস, তোমরা আরো দুটো বই দেখাবো, যে দুটো বই 2016 সময় সবাই পড়েছিল। হ্যাঁ, একটা হলো ইতিহাসের চন্দন দত্তের, যেটা রিভিউ তোমরা পেয়ে যাবে। এই চন্দন দত্তের বইটা তোমরা রিভাইস হিসেবে কিন্তু পড়তে পারো, যেটা এক প্রকার তোমাদের রিভাইস হয়ে যাবে, শর্ট টাইপসের, মানে অধ্যায় ভিত্তিক সারসংক্ষেপ, আবার শেষে ইউনিট ওয়াইজ প্রশ্ন উত্তর। তাহলে এই বইটা তোমরা পড়তে পারো চন্দন দত্ত স্যারের, যেটা এসএলএসটি উপরে কিন্তু পুরোপুরি করা। তাহলে এই চন্দন দত্তের যেটা ইতিহাস এসএলএসটি উপর, তাহলে এই বইটা তোমরা দেখতে পারো, যেখানে তোমাদের একটা রিক্যাপ হয়ে যাবে। আরেকটা দেখো, এটা খুব ভালো, অর্ধেন্দু শেখর জানা স্যারের, যেটা হলো ইতিহাস পরিচয়। তাহলে এইটাও দেখো সম্পূর্ণ এসএলএসটি উপরে করা। তাহলে এই দুটো বইয়ের তোমরা কিন্তু রিভিউ কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তাহলে দেখো এই দুটো বই তোমরা যদি করো, দেখো এটা কিন্তু বইটা বিশেষত্ব কি, যেটা অর্ধেন্দু শেখর জানা স্যারের, এখানে তোমরা দেখো 1 নম্বর 2 নম্বর হিসেবে কোশ্চেনগুলো পড়তে পারছো। এক প্রকার দেখো চ্যাপ্টার ওয়াইজ যেগুলো ইম্পর্টেন্ট, এরকম ভাবে তোমরা কিন্তু পুরো রিভাইজ করলে। আরেকটা জিনিস, তাহলে দেখো ইউরোপ তো আমরা বিভিন্ন বইতে পাবো না এমসিকিউ, কিন্তু এই দুটোতে তোমরা শেষে ইউরোপ কিন্তু পাবে। মানে আমাদের 3টে পার্টে করা আছে ইউরোপ, কেন এখানে এসএলএসটি সিলেবাসের উপর। তাহলে এই দুটো বইতে তোমরা আরেকটা বিশেষত কি, তাহলে এখানে ইউরোপটাও কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে এই দুটো বই তোমরা রিভাইজ করতে পারো, যখন রিভাইজ সময় রাখবে, আর যখন ডিটেলস, তখন জীবন মুখোপাধ্যায় স্যারের বই পড়লে বা রাজু স্যার এগুলি পড়লে, আর যখন রিভাইজ করবে তখন এই বইগুলো পড়তে পারো।
তাহলে তোমাদের এমসিকিউ এরকম ভাবে হয়ে যাচ্ছে, এমসিকিউ গুলো যেগুলো বললাম। আর বাজার চলতে সেরকম করে লাভ নেই। তাছাড়া তোমরা দেখো আরো যদি দেখো আরেকটা জিনিস, এই যে আমাদের স্কুলের ক্লাস 6 থেকে ক্লাস 12 এর এই টেক্সট বইগুলো কিন্তু ভালো করে পড়বে। আমার কাছে আছে খুব টেক্সট বইগুলো। এবার 6 থেকে 8 এগুলো তো সরকারি বই, এগুলো তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে, এগুলো তোমরা কিন্তু বাজারে কিনতে পারবে না। যাই হোক, তাহলে ক্লাস 6 থেকে 8 গুলো তোমরা ওয়েবসাইটে ডাউনলোড বা তোমরা স্কুল থেকে নিয়ে নিতে পারো। স্কুলে গিয়ে টিচারদের বললে তোমাদের কিন্তু দিয়ে দিবে। তাহলে 6 থেকে 8 হয়ে গেল। আর 9 থেকে 12 এই বইগুলো তোমরা অবশ্যই কিনে নেবে, বা যারা পাস করে গেছে বা উঁচু ক্লাসে উঠে গেছে তাদের থেকে বইগুলো সংগ্রহ করে নেবে। তাহলে 6 থেকে 12 এই টেক্সট বইগুলো কিন্তু তোমরা ভালো করে কিন্তু পড়বে, কিন্তু এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকে কিন্তু ভালো করে পড়ে না। তাহলে এগুলো আমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। স্কুলে যে টেক্সট বইগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিলেবাসে ক্লাস 6 থেকে 12, তাহলে এই বইগুলো তোমরা কিন্তু ভালো করে পড়বে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত। যাই হোক, তাহলে ক্লাস টেক্সট বই তোমাদের বললাম, রেফারেন্স বই, এমসিকিউ বই, তার সাথে তোমাদের বললাম তোমাদের স্কুলের এই বইগুলো। যাই হোক, তাহলে তোমরা এই যদি ভালো করে যদি তোমরা এরকম ভাবে ফলো করে পড়ো তাহলে তোমাদের কিন্তু হয়ে যাবে। তাছাড়া আমার চ্যানেল আছে, তোমরা আমার চ্যানেলগুলো ফলো করবে। চ্যানেলে আমি এমসিকিউ ভিডিওগুলো ছাড়বো চ্যাপ্টার ওয়াইজ, তোমরা সেখানে রিভাইজও করতে পারবে। যাই হোক, যারা সেলফ প্রিপারেশন করছো অবশ্যই বই পড়তে হবে। এখন তো শুরু করে দাও, হাতে 3 মাস সময় আছে। এই 3টা মাস কিন্তু মনোযোগ সহকারে পড়তে হবে, একটা নির্দিষ্ট রুটিন করে পড়ো। যাদের কাছে কোচিং তোমরা নিতে পারছো না বা কোনো জায়গায় তোমরা অনলাইন কোর্স করতে পারছো না, তাদের তো বই পড়তেই হবে। তাহলে এরকম ভাবে তোমাদের যেগুলো টেক্সট বই বললাম, দেখো বেশি পড়তে যেও না, কারণ খুব একটা কঠিন বা নেট সেট লেভেলে এখানে কিন্তু প্রশ্ন আসবে না। এবার তোমরা যেমন দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়, তারপর সমর কুমার মল্লিক, এরকম ডিটেলস স্পেকট্রাম, বিপান চন্দ্র থেকে শুরু করে এগুলো যদি পড়তে যাও তোমাদের অযথা কিন্তু সময় নষ্ট হবে, এগুলি পড়ে কিন্তু পারবে না, পুরো সিলেবাস কিন্তু তোমরা মাথায় রাখতে পারবে না। দেখো সমস্ত কিন্তু আমাদের মাথায় মনে রাখতে হবে, অনেক ফ্যাকচুয়াল। আরেকটা জিনিস দেখো, তোমরা কিন্তু এখানে এসএসসি কোশ্চেনের ট্রেড তোমাদের বুঝতে হবে। একটা অনেকে অযথা উক্তিমূলক, তোমরা এই যে বইতে পড়লে উক্তিমূলক প্রশ্ন কিন্তু দেখো এসএসসি থেকে সেরকম আসে না। তাহলে ফালতু উক্তিমূলক প্রশ্নগুলো পড়লে না, বা অনেকে আছে তোমরা কারো কোনো শাসকের সালের মাসগুলো পড়লে, অমুক ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছে কত সালের কত মাসে, মানে ওই ডেটটা এক্স্যাক্টলি মান্থের ডেটটা, কিন্তু দেখো এই কোনো শাসকের জন্ম মৃত্যু এই মাসগুলো আমাদের জেনে তো কোনো লাভ নেই, পরীক্ষা দেশের মাসে না। হ্যাঁ, তোমরা যুদ্ধ সন্ধি সেই মাসগুলো পড়তে পারো, সেই সালগুলোর মাসগুলো ইম্পর্টেন্ট, কিন্তু কোনো শাসকের জন্ম মৃত্যু সেগুলো তো পড়ে কোনো লাভ নেই, কারণ পুরো সিলেবাসটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ এইটা একটা বড় সুযোগ। তাই বলবো সকলে ভালো করে, আমি যেরকম বললাম তোমরা যদি চাও, যদি সেরকমভাবে পড়তে পারো, আর যদি সেরকমভাবে তোমরা করতে পারো, আশা করি তোমাদের প্রিপারেশনটা অনেকটা ভালো হবে। ভালো করে পড়ো। আর যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা সেরকম কমেন্টে বলবে সেরকম। আর যদি তোমাদের ভিডিও চাই এমসিকিউ ভালো মানের, নিম্নমানের, বেসিক প্লাস অ্যাডভান্স চ্যাপ্টার ওয়াইজ, তাহলে আমি কিন্তু ইউটিউব চ্যানেলে আপলোড করব। আশা করি ভিডিওটা তোমাদের সকলে হেল্প হয়েছে। তোমাদের যদি আরও কিছু জানার থাকে বা আরও কিছু ভিডিও করার সাজেশন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে কী কী লাগবে। আর অবশ্যই যদি ভিডিওটা হেল্প হয় তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করো। যদি তোমার ইতিহাস হয় তাহলে এই চ্যানেলের সাথে থাকো। অবশ্যই তোমার কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমি যতটা পারবো তোমাদের আমি হেল্প করে যাব। চিন্তার কোনো কারণ নেই, একটা কনফিডেন্স পাবে, তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। আর বেশি সময় নেই, এখন থেকে ধরে ধরে বই পড়া শুরু করে দাও। একটা সিলেবাস করে নাও যে আমি সকালের দিকে প্রাচীন ভারত পড়লাম, রাতের দিকে মধ্যযুগের ভারত পড়লাম বা আধুনিক যুগের ভারত পড়লাম, আর একটা সময় কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করলাম। যাই হোক, তাহলে এরকম কিন্তু বাজার চলতে শুধু এমসিকিউ বই প্র্যাকটিস করে তুমি চাকরি পেয়ে যাবে এটা কিন্তু তোমরা আশা করো না। তাহলে বাজার চলতে এমসিকিউ বই প্র্যাকটিস করে লাভ নেই, এমনি তো ভুলে ভরা আছে। তাহলে টেক্সট বই প্লাস কিছু নির্দিষ্ট এমসিকিউ বই, বা আরও যদি ডিটেলস তোমরা এমসিকিউ বই পড়তে চাও তাহলে এই শুভেন্দু মণ্ডলের যেটা দেখো একটা নেটের উপর আছে, এই বইটা তোমরা দেখতে পারো। এখানে কোশ্চেনগুলোর মান দেখো বাংলায় তোমরা পাবে অনেকটা উন্নত মানের, যেখানে নেটের প্রিভিয়াস ইয়ার ছিল, যেখানে তাছাড়া কিছু সেট করা আছে সমস্ত মানে লেভেলের বা মানে একটু ডিটেলস লেভেলে, এই বইটা তোমরা দেখতে পারো কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করার জন্য। কারণ তপতি পাবলিকেশন, তার মন্ডল প্রকাশনী যে এমসিকিউ বই বলবেন সেগুলো একটা বেসিক প্রশ্ন সেরকম, আর একটু ডিটেলস যদি চাও তাহলে এখানে পড়তে পারো। যাই হোক, তাছাড়া সৌরভ স্যারের বা আরও কিছু বললাম সেখানে এমসিকিউগুলো আছে, তোমরা সেগুলো প্র্যাকটিস করতে পারো। যাই হোক, তাহলে একটা জিনিস রিভিশন কিন্তু করে যাবে, মানে সপ্তাহে 2 দিন একটু পড়ছো, আবার একদিন রিভিশন, মানে সপ্তাহে 2-3 দিন তোমাদের কিন্তু রিভিশন করতে হবে। আর হাতে কিন্তু এখন থেকে 8 থেকে 10 ঘন্টা পড়ার কিন্তু অভ্যাস করতেই হবে। এটা একটা শেষ সুযোগ, ডু আর ডাই। গান্ধীজি যেমন ভারত ছাড়ো আন্দোলন ডু আর ডাই যেরকম সিচুয়েশন করে দিয়েছিল, সেরকমই তোমাদের কাছে সকলের কাছে। তাহলে এটা ডু আর ডাই, এটা একটা জীবনের বড় সুযোগ। ভালো করে পড়ো, মনোযোগ সহকারে পড়ো।
পরীক্ষায় পাস করতে হবে যে কোনো প্রকারে। এবার অনেকে দেখো আরেকটা জিনিস, এক্সপিরিয়েন্সের নাম্বার কি দেওয়া হবে কি হবে না। যাই হোক, এক্সপিরিয়েন্সের জিনিসটা দেখো, ওটা কিন্তু এরকম তোমরা ভাবো যে 2016-তে যারা চাকরি করেছে তারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে, সেটা না, তার আগের। যাই হোক, এখন আমরা ফাইনালি ভালো করে কিছু জানি না এটা। এবার আসুক, যেটা হবে সেটা দেখা যাবে, কিন্তু তোমার হাতে যেটা করার আছে সেটা তোমাদের করতে হবে, পড়তে হবে। অযথা কিছু জিনিস নিয়ে তোমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া ওটা নিয়ে চর্চা করছো, বিভিন্ন জায়গায় আলোচনা করছো, ওগুলো আলোচনা করে কোনো লাভ নেই। তোমরা পড়া স্টার্ট করে তখন পরীক্ষা হবে, এটা মাথায় রাখো, পরীক্ষা হবে, প্রচুর সিট ভ্যাকেন্সি। দেখো তাহলে 9-10-এর জন্য কত, দেখো 1200 প্লাস মেল আর ফিমেল সিট, 1200 প্লাস, তাহলে 9-10-এর জন্য। আর মেয়েদের জন্য আবার দেখো 500 প্লাস আলাদা, মানে বুঝতে পারছো তো, 1700টা সিট 11-12-এর ইতিহাসের মাস্টারের সিট ফাঁকা আছে। বড় সুযোগ। তোমরা যারা মাদ্রাসা দিয়েছিলে কটা সিট পেয়েছিলে? তোমরা যারা মাদ্রাসা খুব কম সিট, সরি 9-10-এর জন্য তোমরা পাবে এরকম অনেক সিট পাবে তোমরা, 1200 প্লাস যেটা মেল ফিমেলের জন্য, আর 500 প্লাস যেটা হলো অনলি ফিমেলের জন্য, যেটা 9-10। আর 11-12 পাবে তোমরা 400 প্লাস, যেটা মেল ফিমেল, আর আলাদা করা আছে 90টার মতো যেটা ফিমেল। যাই হোক, ওখানে 500টা সিট আর এখানে 1700টার মতো সিট তোমরা পাচ্ছ। 9-10-এ 1700টা, আর 11-12-এ তোমরা পাচ্ছ ওখানে কতগুলো সিট, ওখানে তোমরা 500-র মতো পাচ্ছ, 500 550। যাই হোক, প্রচুর সিট। তোমরা যারা মাদ্রাসা দিয়েছিলে 9-10-এ কটা করে সিট ছিল তোমাদের? 51টা সিট ছিল। আর 11-12-এ কতগুলো সিট ছিল? 19টা। তোমরা যারা অনেকে 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য পাস করতে পারোনি, এমন অনেকেই আছো, খুব হতাশা। যেখানে তোমাদের কাটা ফুটে ছিল 9-10-এ 80, আর 11-12-এ 74, যতদূর শুনেছি 74-এ পাস করেছে, তারপরে পাস করতে পারেনি। যাই হোক, তাহলে ওখানে তোমরা 1 নাম্বার বা হাফ নাম্বার বা 2 নাম্বারের জন্য কিন্তু ফেল করে গেছো খুব কম সিটে। ওখানে 11-12-এ 19টা সিট আর 9-10-এ 51টা সিট। এখানে দেখো কিন্তু প্রচুর সিট, এখানে কিন্তু 10 ডবল 20 ডবল সিট আছে। এখানে চিন্তার কারণ নেই, তোমরা তো যারা তীরে এসে কিন্তু নৌকাটা ডুবে গেল, তাদের চিন্তার কারণ নেই, এখানে তোমরা ইজিলি পাস করে যাবে। কিন্তু একটা জিনিস, ওভার কনফিডেন্স হওয়ার দরকার নেই। কনফিডেন্স অবশ্যই ভালো, কনফিডেন্স থাকা উচিত, কিন্তু ওভার কনফিডেন্স থাকা উচিত না। তাই নিজের মধ্যে কনফিডেন্স বাড়াও, এখন থেকে বইগুলো পড়ো, একটা সিলেবাস অনুসারে পড়ো, বেশি ডিটেলস পড়তে জানো, যতটা দরকার ততটা পড়ো, সেরকমভাবে পড়ো। মাথায় রাখতে হবে এখানে কিন্তু বেসিক প্লাস মিডিয়াম, মানে এখানে সহজ প্রশ্ন থাকবে, মডারেট লেভেল থাকবে, আর যদি হার্ড লেভেল আসে খুবই সামান্য কয়েকটা লেভেল কোশ্চেন থাকবে। এখানে কিন্তু কোনো প্রশ্ন ছেড়ে আসা যাবে না, ছাড়লে কিন্তু চাকরিটা চলে যাবে। যাই হোক, তাহলে সকলে ভালোভাবে পড়ো। আর যদি তোমাদের কোনো সাজেশন থাকে আমি কীরকম ভিডিও ছাড়বো, তাহলে তোমরা অবশ্যই সাজেশন তোমরা বলবে, আমি কমেন্টে আমি সেরকম কোনো ভিডিওগুলো ছাড়বো। আশা করি যদি ভিডিওটা তোমাদের হেল্প হয়, তাহলে তোমরা ভিডিওটা শেয়ার করো। সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।